দেখো, অনেকগুলো যেহেতু ভিডিও হয়ে গেল, তাই এই ভিডিওটার মধ্যে আমি তিনটে ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো, তিনটে সিনেমা নিয়ে কথা বলবো এবং পুরো জিনিসটা শর্টের মধ্যে আমি রাখার চেষ্টা করব। কারণ এই সিনেমার গল্পগুলো আমার কাছে অনেকটাই ফেড হয়ে গেছে, কিন্তু কিছু কিছু সিন আমার মনে রয়েছে এবং এদেরকে আমি এই জন্যেই এখানে আমি রাখছি। প্রথমে হচ্ছে গিয়ে রবি ঘোষ, গল্প হলেও সত্যি। তার বন্ধু মারা গেছে, তার বন্ধুর ফ্যামিলির পাশে গিয়ে সে দাঁড়াবে এবং তার বন্ধুর ফ্যামিলির পাশে দাঁড়িয়ে সে ওই ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকম সদস্যর মধ্যে ঝামেলা, অবিশ্বাস থেকে শুরু করে ফ্যামিলির পুরো ডায়নামিক এবং সবাইকে একটা সুস্থ দিকে নিয়ে যাওয়া এবং কিছু ব্রোকেন জিনিসকে ফিক্স করে যেইভাবে সে কিছু জিনিস অ্যাচিভ করবে এই সিনেমাতে। এবং শেষে একটা খুব আইকনিক সিন আছে, তাকে একটা ছোট বাচ্চা জিজ্ঞাসা করবে যে তুমি কি আর আসবে না, তখনও বলবে আমার আসার আর দরকারই পড়বে না। আমি গল্প হলেও সত্যি নামটাই আমি মনে করতে পারছিলাম না। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করলাম, সৌভিক দাও ইউটিউব করে, সৌভিক দা আমাকে বললেন যে এটা গল্প হলেও সত্যি। ঠিক আছে, আমি খালি অন্য নাম মাথায় আসছে, গল্প হলেও সত্যি। এই যে নামকরণটা ইটসেলফ বিউটিফুল। তার কারণ হচ্ছে গিয়ে যে গল্পটা এখানে দেখাচ্ছে না, রিয়েলি বলছি, সেই গল্পটা ওয়ান অফ দ্য মোস্ট এপিকেস্ট অফ দ্য এপিক গল্প। অন্য লেভেলেরই তুমি অনুভব উপলব্ধি করবে সিনেমাটা দেখার সময়। আর রবি ঘোষের পারফরমেন্স, একটা সহজ সরল মানুষ, কিন্তু সে ততটাও সহজ সরল নয়, কিন্তু তার ইন্টেনশন পুরোপুরি পিওর। সে বুদ্ধি করে কতগুলো মানুষের ব্রোকেন হৃদয় সে কাইন্ড অফ জুড়ে দেবে এবং সে যেই প্রতিজ্ঞাটা করেছিল তার বন্ধুর কাছে, সেই প্রতিজ্ঞাটা ফুলফিল করে সে সেখান থেকে বেরিয়ে আসবে। সে কিন্তু কারোর কাছে হিরো হতে চায়, সে চায় যে জিনিসপত্র এমন ঠিক হবে যে আমার আসার আর দরকারই পড়বে না। লাস্টের ডায়লগটা আমি ছোটবেলায় দেখেও কেঁদেছিলাম, এখনো দেখলে পরে আমি শিওর জানি আমি কাঁদবো। আর রবি ঘোষকে নিয়ে আমি কি বলবো, আল্ট্রা লেজেন্ড। ঠিক আছে, আল্ট্রা লেজেন্ড বললে পরেও কম হবে। এই যে গোটা সিনেমা, এর মধ্যে কোনো মারধার অ্যাকশন নেই বা বিশাল অ্যাডাল্ট জিনিসপত্র কিছু নেই, বাট যেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট কমপ্লেক্স, যে সেগুলো যে কোনো জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু হতে পারে। এই ফিল্মটা অসম্ভব সুন্দর একটা ফিল্ম, আর এই চরিত্রটা আমার চিরকাল মনে থাকবে। হাসি কথায় মিষ্টিভাবে লোককে বুঝিয়েও কিন্তু অনেক প্রবলেমের সমাধান করা যায়। বিশেষ করে ফ্যামিলি একটা এমন জায়গা যেখানে তুমি মারামারি বা অপভাষা ইউজ করে তুমি কিছু করতে পারবে না। সেখানে তোমাকে সবার ইমোশনাল স্ট্রিং বুঝেই তোমাকে কাজ করতে হবে। ওকে, তো গল্প হলেও সত্যি হচ্ছে গিয়ে প্রথম টপিক। দ্বিতীয় টপিক হচ্ছে গিয়ে জানে জান। এখন এই সিনেমাটার অরিজিনাল ডিভোশন অফ ব্লা ব্লা ব্লা, আমি এই গল্পের প্রচুর অ্যাডাপশন দেখেছি, দৃশ্যম থেকে শুরু। নাও এই সমস্ত কিছুর মধ্যে অজয় দেবগানের, বিজয় সালগাওকরের থেকেও বেশি আমার সাথে যেটা স্টিক করে থেকেছে, জয়দীপ আহলাওয়াতের এই ক্যারেক্টারটা। একটা জিনিয়াস ব্রিলিয়ান্ট একটা ক্যারেক্টার, যে প্রেমের চক্করে পড়ে এমন একটা পরিস্থিতিতে পড়বে যেখানে তাকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু সিনেমাতে তার কিছু দৃশ্য আমার মাথার মধ্যে আটকে রয়েছে এবং তার কিছু কথা, যেরকম লাস্টে গিয়ে সে যখন বুঝতেই পারছে যে করিনা কাপুর আর তার মেয়েকে বাঁচাতে হলে তাকেই ব্যাড গাইটা সাজতে হবে, তখন সে তার ঘরে ঢুকে তার অনেক বইপত্র, অঙ্কর বই, গল্পের বই, সমস্ত কিছুর মাঝখানে ফাইনালি সে কান্নায়। সিনটা হন্টিংলি। বা আরো একটা জায়গা আছে যখন সে বুঝতে পারছে যে করিনা কাপুর অ্যাকচুয়ালি ওই বিজয় না বিক্রম, ওই যে অভিনেতা হ্যান্ডসাম মতো দেখতে, তার প্রেমেই পড়েছে। সেটা রিয়েলাইজ করে সে রাস্তার মাঝখানে সে ক্যারাটে প্র্যাকটিস করা আরম্ভ করবে। ওটাকে কাতা বলা হয়। ওটা সে অ্যাকচুয়ালি করছিল কেন বলতো, মাঝ রাত্রিবেলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে? কারণ সে তার ভেতরের যে ইমোশনাল ফ্লো সেটাকে কন্ট্রোল করতে পারছে না। সে নিজের মস্তিষ্ক, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না, তাই সে ফোকাস করে সেটাকে ঠান্ডা করছে। কিন্তু সেটা করার জন্য তাকে একটা তাণ্ডব নৃত্যের মতো করতে হচ্ছে, যেটা এখানে ক্যারাটের কাতা সে প্র্যাকটিস করছে। এবং ক্যারাটে বা কুংফু বা যে কোনো এই ফিজিক্যাল কমব্যাট যেগুলো রয়েছে, সেগুলোর অ্যাকচুয়াল পয়েন্ট কিন্তু অপোনেন্টকে হার্ট করার থেকে অনেক বেশি নিজেকে কন্ট্রোল কর। তো ওই সিনটাতে সে নিজেকে কন্ট্রোল করছে। অত্যন্ত একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টার। লাস্টে গিয়ে যখন বোঝা যাবে যে তার এই জেল সেলে এসে এই ইকুয়েশনের ওপর কাজ করাই তার মেন টার্গেট ছিল, তার খুব একটা বেশি লসও হয়নি, সেটা তো অন্যই লেভেলের। কিন্তু জানের জয়দীপ আহলাওয়াতের যে গোটা সিন রয়েছে এবং যেইভাবে সে ভাবে, যেইভাবে সে কাজ করে এবং তার যে উপস্থিত বুদ্ধি, ভাই ইট ইজ জাস্ট ইমপ্রেসিভ। এবং নিজেকে কন্ট্রোল করা থেকে শুরু করে নিজের ভালোবাসার জন্য, যেখান থেকে সে ভালোবাসা ফেরোতে পারছে না, জিনিসপত্র স্যাক্রিফাইস করা, একটা ট্রু অর্থে প্রেমিক চরিত্র বলবো, যে অ্যাকচুয়ালি খুবই জিনিয়াস। এই ক্যারেক্টারটা আমার মনের মধ্যে কিন্তু যথেষ্ট দাগ কেটেছিল। তোমাদেরকে বলবো যারা যারা দেখেছো তো ভালোই,
না হলে যারা যারা দেখোনি তারা দেখতে পারো। এবং এই সিনেমাতে আরেকটা থিম ছিল যে আমরা না ভালো দেখতে চুতিয়াদের প্রেমে পড়ে যাই, কিন্তু বাজে দেখতে কিন্তু ভালো মানুষদেরকে আমরা পছন্দ করি। এখানে মানুষের অ্যাপিয়ারেন্স আর মানুষের লুক নিয়েও কিন্তু লেয়ার্ড একটা গল্প কিন্তু বলা হচ্ছিল, সেটার এক্সপ্লেনেশন আমার এখানে দেওয়ার দরকার নেই। আমি আলটিমেটলি এটাই বলবো, জানে যান সিনেমাটাকে উপর থেকে দেখে টিজার ট্রেলার দেখে মনে হয় এটা তো খুব সাধারণ একটা সিনেমা। এটা অতটাও সাধারণ সিনেমা নয়, অথবা সিনেমাটাকে সাধারণ বলা গেলে পরেও জয়দীপ আহলাবাদের ক্যারেক্টার কিন্তু অসাধারণ, ওমেগা মেল। এরপরে আমরা যে ক্যারেক্টার নিয়ে কথা বলবো সেও হিন্দি সিনেমা থেকে বিলং করে এবং এই হিন্দি সিনেমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। বাট আমি মনে করি শেষ 10 বছর 20 বছরে হিন্দিতে সব থেকে ইম্পর্টেন্ট ফিল্ম যদি হয় সাবজেক্ট ওয়াইজ, তাহলে হচ্ছে গিয়ে এই সিনেমাটা ও মাই গড 2। বাচ্চাদের হস্তমৈথুন আর বাচ্চাদের সেক্স এই জিনিসটাকে এক্সপ্লোর করা এবং বাচ্চারা সমাজে নিপীড়িত কিভাবে হয়, কোথাও তাদেরকে ঠকানো হচ্ছে, কোথাও তাদেরকে যৌন শোষণ করা হচ্ছে, এই সমস্ত কিছুর ওপর কমেন্টারি তো এই সিনেমাটা ছিলই। তা বাদ দিয়ে সিনেমাটার মধ্যে মেইন যেটা দেখায় যে একজন বাবা তার ছেলের জন্য কি করে গোটা সমাজের এগেনস্টে চলে গিয়েও সমাজের চোখে আঙুল দিয়ে কিছু জিনিস বুঝিয়ে দিয়েও ফিরে আসতে পারে। এবং তার সাথে এই সিনেমাতে শিব ঠাকুরের চরিত্রে রয়েছে অক্ষয় কুমার, যার ইন্টারভ্যাল পোর্শনের একটা সিন আছে যে মহাদেব আকাশ থেকে নিচে শহরকে দেখছে, ওই সিনটা হন্টিংলি বিউটিফুল। বা বাচ্চারা যখন রেল লাইনে ঝাঁপ দিতে যাচ্ছিল, অক্ষয় কুমার ওকে ধরে দাঁড়িয়ে থাকবে। অক্ষয় কুমারকে এই সিনেমাতে আমার দারুণ লেগেছিল, কিন্তু আজকের কথা অক্ষয় কুমারকে নিয়ে নয়, পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটাকে নিয়ে। এই যে পর্ন দেখা, আজকের দিনে পর্ন খুব ইজিলি অ্যাক্সেসেবল, অথবা অশ্লীল সাহিত্য ফাহিত্য তো কেউ পড়ে না, পর্নই লোকজন দেখে। বাচ্চাদের নিজেদের অ্যাপিয়ারেন্স বা লুক নিয়েই তারা অনেক সময় ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে দিয়ে ভোগে। তার সাথে তার কোনো বন্ধু যদি তাকে সেক্স রিলেটেড কোনো কিছু বলে যদি দিল যে তোর তো এটা ছোট বা সেটা কিন্তু একটা শিশু মনে কিন্তু মারাত্মক কিন্তু একটা আঘাত ফেলতে পারে। এবং সে নিজেকে ইমপারফেক্ট মনে করে নিজেকে পারফেক্ট করার চেষ্টায় এমন এমন কিছু কাজকর্ম করবে সেটার জন্য তার হার্মও হতে পারে, যেটা এখানে হয়। তার সঙ্গে এই যে ভাইরাল হয়ে যাওয়া, ভুল কারণে ভুল একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। বাস্তব জগতে আমরা দেখি কত মেয়েদেরকে সুইসাইড করতে তারা বাধ্য হয়, ঠিক আছে, যে তাদের বয়ফ্রেন্ডের সাথে কোনো MMS ভাইরাল হয়ে গেছে। বা আমরা অনেক ধর্ষণের ঘটনা আমরা দেখি যেখানে ধর্ষক মেয়েটিকে ব্ল্যাকমেল করেছে, যেটা ভিডিওতে তোলা আছে, বেশি ট্যাফু করলে পরে কিন্তু করে দেবো। আর এর থেকেও ডিস্টার্বিং হচ্ছে কি যে ছোট ছোট বাচ্চাদেরকে যারা গুড টাচ আর ব্যাড টাচের জিনিসটা বোঝে না, তাদেরকে শ্লীলতাহানি করা, মলেস্ট করা। নাও একটা মেয়ে সন্তানকে তার বাবা মা কিন্তু শিখিয়ে দেয় কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, বাট একটা মেল সন্তানকে বাবা মা এগুলো কিন্তু বলে না। তো ইভেন কি তার বন্ধু বান্ধবরাও কিন্তু বলে না, তারা শুধুমাত্র বেসিক কিছু জিনিসপত্রের ব্যাপারে বলবে। ছোট ছোট বাচ্চা ছেলেরাও কিন্তু ভিকটিম কিন্তু হয়। আমি আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেই কারণে ফেসবুকে আমি একজন পিডোফিলিক ডিরেক্টরকে নিয়ে খুব বেশি করে কথাবার্তা বলি না। আমাদের DCU এর নতুন co-CEO জেমস গান, জুলাই মাসে যার আমরা শেষ গান দেখতে পাবো। যাই হোক, না দ্য থিং ইজ যে ও মাই গড 2 সিনেমার মধ্যে প্রচুর সিন তো কেটে বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও গল্পটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট কিন্তু আমার মধ্যে ফেলতে পারে। বিশেষ করে একটা সিন যখন পঙ্কজ ত্রিপাঠী এক্সপ্লেন করছে যে সেক্স এডুকেশন কেন ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, তাদেরকে অ্যাওয়ার করার জন্য। এবং তখন একটা সাইড চরিত্র, ওই লোকটার নামটা আমি খেয়াল করতে পারছি না, ওয়ান্টেডে এর মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল, সালমান খানের বস ছিল। তো উনি একজন বোধহয় পলিটিশিয়ান টাইপের ক্যারেক্টার, যিনি এই পঙ্কজ ত্রিপাঠীদেরকে বাড়ি ছাড়ার জন্য বারবার বলছিল তোমার জন্য সোসাইটির নাম খারাপ হচ্ছে, অ্যাপার্টমেন্টের নাম খারাপ, বাড়ি ছাড়তে হবে। তো সে বুঝতে পারবে যে তার বাড়ির একটা ছোট বাচ্চার সাথেও কিন্তু যৌন শোষণ কিন্তু হয়েছে। এবং এই যেই লোকটাকে এতক্ষণ ধরে পাগল ভাবছিল যে ও নিজের ছেলেকে ডিফেন্ড করতে গিয়ে কী সব উৎপটাং কথাবার্তা বলছে, ফাইনালি সে বুঝতে পারবে যে সেক্স এডুকেশনের গুরুত্ব কোথায় এবং পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা এত দূর অবধি কেন লড়ছে। তখন ওর মধ্যে চেঞ্জটা আসবে। পঙ্কজ ত্রিপাঠীর চরিত্র হয়তো জানতেও পারলো না যে তার এইটার জন্যে কত মানুষের অ্যাকচুয়ালি চোখ খুলে গেল। একটা সমাজ যারা কিছু ট্যাবু নিয়ে চলে, যারা
নিজেরা তো অনেক কিছুই করে, বাট বাকি সব কিছু কনজারভেটিভ হওয়ার চক্করে ধামাচাপা দিয়ে দিতে ভালোবাসে, সেইখানে হি ওয়াজ আ ব্লাস্ট। এবং সিনেমাটা আমার জন্য, সিনেমাটার মধ্যে প্রচুর ইনকনসিস্টেন্সি আছে, প্রচুর এডিটিংয়ে অনেক সিন বাদ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমার মনে হয় যে এই সিনেমাটা তৈরি করার কথা ভাবাটাও একটা সাহসের ব্যাপার। আর পঙ্কজ ত্রিপাঠী এই ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করেছে। ইট ইজ অলরেডি আ ওমেগা মেল থিং। এরকম একটা চরিত্র করতে সচরাচর কেউ রাজি হবে না। এবং পঙ্কজ ত্রিপাঠী নিজের ক্যারেক্টারটাকে যেভাবে প্লে করেছে, জাস্ট বিউটিফুল। ওই চরিত্র, ওই সিনেমা আমার কাছে চিরকাল থাকবে।